আচ্ছা, তৃণমূলের ব্যাপারটা কি বলুন তো, ঠিক বোঝা যাচ্ছে না। মানে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এমন অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেছে, এমন হাবভাব দেখাচ্ছে যেন কেন্দ্রে বিজেপি সরকারের পতন হয়ে যাবে, এনডিএ সরকারের পতন হয়ে ওই ইন্ডি ব্লক ক্ষমতায় চলে আসবে এবং তৃণমূলের যিনি নেত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হয়ে যাবেন। মানে এটা কোনোদিনও হয়? নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, নবান্ন নিমন্ত্রণে আপনাদের স্বাগত। আপনারা গতকাল থেকে এই অসংলগ্ন কথাবার্তা শুনছেন তৃণমূল নেতা নেত্রীদের কাছে। অভিষেক ব্যানার্জি তিনি বললেন যে জ্ঞানেশ কুমার যিনি মুখ্য নির্বাচন কমিশনার, তিনি যেন দেশ ছেড়ে না পালিয়ে যান, তাকে খুঁড়ে বের করে আনবেন। এই ধরনের কথাগুলো, যদিও একদম ইন্ডিয়ান পেনাল কোড ছিল আগে, এখন বিএনএস চালু হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা রয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন যদি চায় দিল্লিতে অভিষেক ব্যানার্জির নামে এফআইআর দায়ের করতেই পারে। এখন দেখুন তারা কার নামে কি ও কমপ্লেন করবেন না করবেন সেটা তাদের ব্যাপার। ব্যাপারটা হচ্ছে যে গতকাল পানিহাটিতে যিনি প্রদীপ কর বলে যে মাঝবয়সী প্রৌঢ় একজন আত্মহত্যা করেছেন, তিনি নাকি এনআরসির জুজুতে তিনি আত্মহত্যা করেছেন এবং সেখানে গিয়েও অভিষেক ব্যানার্জি আবার অসংলগ্ন কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন যে জ্ঞানেশ কুমারের বাবার কি জন্মের সার্টিফিকেট আছে, তোরা এখানে এলে এখানে তোদেরকে বেঁধে রাখা হবে। মানে তোরা মানে বিজেপির কেউ যদি প্রচারে আসে তার দলের লোকেদেরকে বললেন, এবং একটা শোকের পরিবেশে গিয়ে সে রাজনৈতিক মিটিং মিছিলের মতো হাততালি দিচ্ছে, সেখানে গিয়ে এইসব কথাবার্তা বলছেন যে কেউ যদি বিজেপির এখানে আসে তাকে ল্যাম্প পোস্টে বেঁধে রাখবেন, আমি আছি আমি আছি। মানে অভিষেক ব্যানার্জি নাকি থাকবেন তাদেরকে উদ্ধার করার জন্য। মানে কি বলে, গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতো। যে লোকগুলো ল্যাম্প পোস্টে বেঁধে রাখবে বা গাছে বেঁধে রাখবে, তো তাদের কোনো রকম আইনি প্রক্রিয়া হবে না, অভিষেক ব্যানার্জি এসে তাদের বাঁচাবেন। তো অভিষেক ব্যানার্জি যা যা বলছেন, মমতা ব্যানার্জি যা যা বলছেন, এখান থেকে আমাদের যা মনে হচ্ছে তারা বেশ কয়েক বছর ধরে, মানে 2014 তো গেল, একটা মোদি ঝড় উঠে গেল, কোনো উপায় ছিল না, 2019-এ চেষ্টা করলেন, তারপরে আবার 2024-এ চেষ্টা করলেন, বিভিন্ন রকমের বিজেপি যে সমস্ত দল, সেখানে সিপিআইএমও আছে, সেখানে কংগ্রেসও আছে, তাদেরকে নিয়ে একটা জোট করার মমতা ব্যানার্জির বিরাট একটা স্বপ্ন ছিল, তিনি প্রধানমন্ত্রী হবেন। তো সেটা তো অন্য দলগুলো মেনে নেবে না। আপনাদের কি মনে হয়, রাহুল গান্ধী কখনো মেনে নেবে, সোনিয়া গান্ধী মেনে নেবে তার ছেলে প্রধানমন্ত্রী পদপ্রার্থী না হয়ে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করবেন? সেটা কখনো সম্ভব না, কোনো দলই মানবেন না। আর এই মমতা ব্যানার্জির বিভিন্ন রকমের যে আগের যে সমস্ত আন্দোলন, বিভিন্ন রকমের রাস্তায় নেমে, সেগুলোকে সেই দলগুলো পছন্দ করে, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে কোনো দল বা অন্য কোনো রাজ্যের মানুষ, এমনকি পশ্চিমবঙ্গের মানুষও চান না যে এই মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হন। তো সেই শখটা তো রয়েছে, এবং দেখুন আহ্লাদ থাকে, শখ থাকে। এখন বিষয়টা হচ্ছে যে ধরুন কোনো জুতো দোকানের নাম কেউ যদি রেখে দেয় গ্লোবাল শু স্টোর, সে রাখতেই পারে। তেমনি ভাবে একটা আঞ্চলিক দলের নাম, একটা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, সে সমস্ত আছে না, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সেটা সেটা অপরাধ না, সে যে যা খুশি নাম রাখতে পারে। সেই দলের যারা নেতা নেত্রী তারা যে রেটে কথা বলে যাচ্ছেন, মানে ববি হাকিমকে দেখুন, তিনি নির্বাচন কমিশনে গিয়ে বললেন যে যদি কোনো নাম বাদ যায় পা ভেঙে দেওয়া হবে যদি সিএ ক্যাম্প করা হয়। মানে এটাও তো এক ধরনের অসংলগ্ন কথা। এই যে অভিষেক ব্যানার্জি যিনি বলছেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং তাদের যে মুখ্য নির্বাচন কমিশনার, তো তারা নাকি দায়ী এই পানিহাটির যে ব্যক্তি আত্মহত্যা করেছেন তার জন্য, এবং তাদেরকে নাকি জেলে পাঠানো হবে। তাহলে এটা কখন জেলে পাঠানো হবে? যখন কিনা তারা কেন্দ্রে ক্ষমতায় আসবেন, তখনই তো অমিত শাহকে ধরবেন, মোদীকে ধরবেন, জ্ঞানেশ কুমারকে ধরবেন। তার মানে কি, একটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমরাই, মানে তৃণমূল কংগ্রেসই হচ্ছে পরের ভোটে বা কিছুদিনের মধ্যে সরকার পড়ে যাবে, তারাই হচ্ছে কেন্দ্রে ক্ষমতায় আসবে। আপনাদের কি মনে হয় বলুন তো? মানে এটা কি কোনো পাগলের প্রলাপ? অসংলগ্ন এই সমস্ত কথাবার্তা বলার পিছনে কি উদ্দেশ্য বা কি কারণ থাকতে পারে? বডি ল্যাঙ্গুয়েজ ঝাড় খেয়ে গেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে জেলে ঢোকার ভয়ে এই সমস্ত কথাবার্তা বলছে। বেশিরভাগ লোকই তাই বলছেন যে বিরাট ভয় পেয়ে গেছে। এসআইআর বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়ার পর থেকে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তারা প্রচন্ড চাপে রয়েছেন। এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা টুইট করে দিলেন, তারপরে পোস্তা জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে তিনি প্রথমবার যাবেন। এর আগে রাজ্যের বিরোধী দলনেতা বা বিজেপির যারা নেতা নেত্রী তারা একাধিক, এমনকি দক্ষিণ 24 পরগনাতেও তারা গিয়েছেন। এবং এই যে অসংলগ্ন পরিস্থিতি তারা দেখাচ্ছেন বা কথা বলছেন, তার মাঝে বেশ কিছু ঘটনা ঘটে গেছে, মানে বেশ কিছু ঘটনা প্রকাশ্যে বেরিয়ে আসছে। মা কালীকে যেমন করে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল, একইভাবে দেখা যাচ্ছে যে
মা জগদ্ধাত্রীর মূর্তির ওপরেও ভাঙচুর চালানো হয়েছে, সেটাও সেই দক্ষিণ 24 পরগনা মন্দির বাজার এলাকা। এবং বেশ কিছু বিএলও নাম উঠে আসছে যারা তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তৃণমূলের অনুগত, কেউ মন্ত্রীর পা টিপছেন, কেউ মন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন তৃণমূলের নেতাদের। বেশ কিছুদিন ধরে এগুলো আসছে এবং আরো বেশি করে, ক্রমশ বেশি করে বেরোচ্ছে। এই যে যে যার কথা ফলতার হরিণডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, হরিণডাঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য দিব্যেন্দু সর্দার, ইনি তো বিএলও আছেন। এবং এই ধরনের যারা রয়েছেন, বিহারে এসআইআর এর সময় কিন্তু 53 জন যারা এই সমস্ত কুকর্ম করে বেরিয়েছেন তারা সব জেলের মধ্যে আছেন। এই যে বিএলওরা যারা তৃণমূলের অনুগত ভৃত্যের মতো, বা তৃণমূলের পঞ্চায়েত সদস্য বা তৃণমূলের অন্য কোনো পদে রয়েছেন, তারা কিন্তু শুধরে যান, তাদের এখনো সময় রয়েছে, মানে তাদেরকে তো জেলে যেতেই হবে। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে বেশ কিছু অসংলগ্ন কথা, মানে 100 দিনের কাজ নিয়ে যেটা সুপ্রিম কোর্ট বলল যে হ্যাঁ চালু করতে হবে, তবে রাজ্য সরকার তো সে ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি, বা তৃণমূল কংগ্রেসও কোনো উদ্যোগ নেয়নি। সেটা করেছিল বামপন্থী একটি শ্রমিক সংগঠন, ক্ষেত মজুরদের সংগঠন, তারা মামলা করেছিল এবং সেই পরিপ্রেক্ষিতে বলেছে হ্যাঁ চালু করতে হবে। কিন্তু তারা মানে সুপ্রিম কোর্ট এটাও বলে দেয়নি যে না হিসেব টিসেব দিতে হবে না, পশ্চিমবঙ্গ সরকারকে হিসেব দিতে হবে, তারপরে নিশ্চয়ই 100 দিনের প্রকল্পের কাজ শুরু হবে। আর যে হিসেবগুলো বাকি রয়েছে সেগুলোকে মিটিয়ে দেওয়ার পরে যে কাটমানি খেয়েছে যে সমস্ত লোকজন, সে কথাগুলোও কিন্তু তৃণমূলকে বলতে হবে। তৃণমূল এখন যেটা দাবি করছে যে তাদের উদ্যোগেই এটা হয়েছে, মানে অভিষেক ব্যানার্জি গতকালও দাবি করেছেন, আজকে দাবি করেছেন, এটা পুরোপুরি একটা আইওয়াশ, এটা একটা ভাঁওতা, এটা একটা মিথ্যে কথা। অভিষেক ব্যানার্জি জ্ঞানেশ কুমারের বাবার জন্ম সার্টিফিকেট আছে কিনা যেমন জিজ্ঞেস করছেন, এবং বিজেপি ঢুকলে বেঁধে রাখার কথা বলছেন। এর পাশাপাশি তিনি গতকালও যেটা বলেছেন যে 1 লক্ষ লোক নিয়ে তিনি নির্বাচন কমিশন ঘেরাও করবেন, এই কথাটা তো আগেও শোনা গেছে। কিন্তু সবচেয়ে যেটা মজার কথা, যেমন করে আমরা বলেছিলাম যে বিহারে যখন এসআইআর হয়েছিল বেশ কিছু রাজনৈতিক দল তারা বিরোধিতা করলেও তারা কিন্তু ক্যাম্প করে করে সবাইকে সাহায্য করেছিল, একইভাবে তৃণমূল কংগ্রেসের তরফেও কিন্তু ক্যাম্প হবে। আজকে অফিসিয়ালি অভিষেক ব্যানার্জি এই কথা ঘোষণা করেছেন যে আপনারা চিন্তা করবেন না, আমরা ক্যাম্প করব, সমস্ত সাহায্য করব। একদিকে বলছেন এসআইআর হতে দেব না, আবার বলছেন এসআইআর এর জন্য ক্যাম্প করব। চলছেটা কি মশাই? মানে যে কোনো একটা স্ট্যান্ডে থাকুন, যে এসআইআর হতে দেব না, আমরা ঢিল ছুড়বো, পাথর ছুড়বো, ইত্যাদি ইত্যাদি, সেটা বলছেন না। ভালো করেই তারা জানেন যে নির্বাচন কমিশনের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলে, সেখানে এসআইআর হবে, ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে। যতই অভিষেক ব্যানার্জি বলুন অন্য কোনো রাজ্যে হলো না, বাংলায় কেন হবে? শুধু বাংলায় হচ্ছে না, উত্তরপ্রদেশে হচ্ছে, গুজরাটে হচ্ছে, রাজস্থানে হচ্ছে, সব 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে দ্বিতীয় দফা 2025 সালে। এর আগে গোটা দেশে 8 বার এসআইআর হয়েছে। এই এসআইআরটা শেষ নয়, এর পরে আবার হবে। ভারতবর্ষ যতদিন থাকবে, যতদিন নির্বাচন থাকবে, ততদিন পর্যন্ত তার ভোটার তালিকায় সংশোধন হবে, কখনো শুধু সংশোধন হবে, কখনো নিবিড়ভাবে সংশোধন হবে। তো ফলে এটা নিয়ে ভুল বুঝিয়ে লাভ নেই। হয়েছে দেখুন, হিন্দু মুসলিমের ব্যাপার না, মুসলিমরা তারা সংখ্যায় বাড়তে পারেন, কমতে পারেন, হিন্দুরা বাড়তে পারেন, কমতে পারেন, সেটা আলোচ্য বিষয় নয়। কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু এসআইআর এর সঙ্গে বাংলাদেশ থেকে চলে আসা মুসলিমদের একটা সম্পর্ক রয়েছে, রোহিঙ্গাদের মধ্যে সম্পর্ক রয়েছে, এই কারণেই এই নথিটা আপনাদেরকে দিলাম যে যারা ভারতীয় নন তারা তো ডিটেক্টেড হবেন, এটা নিয়ে কোনো মানে কোনো প্রশ্নই নেই, তাদেরকে ডিলিট করা হবে ভোটার তালিকা থেকে। ডিটেক্ট অ্যান্ড ডিলিট এটা হবেই হবে। ডিপোর্টটা কবে হবে সেটা পরের কথা। আজকে অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন আমরা যতদিন আছি আপনাদের কোনো চিন্তা নেই। এটা তো ঠিকই, তৃণমূল যতদিন ক্ষমতায় থাকবে যারা অনুপ্রবেশকারী তাদেরকে তো তাড়ানো হবে না, তারা থাকবে, তারা ভোট দিতে পারবে না ঠিকই, কিন্তু তারা থাকবে, নতুন সরকার এসে তাদেরকে ডিপোর্ট করবে। প্রথমে ডিটেক্ট হয়ে গেল, ডিলিট হয়ে যাবে, তারপরে তাদেরকে ডিপোর্ট করা হবে ভোটের পরে। এটা কোনো ব্যাপার না। বিষয়টা হচ্ছে আমাদের যেটা বলার বক্তব্য যে যারা এদেশের মুসলিম, যারা আদি বাসিন্দা, তাদের তো কোনো চিন্তা নেই, এবং তাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে আপনারা একটা কথা ভালো করে মন দিয়ে যারা সংখ্যালঘু ভাই বোনেরা শুনছেন তাদের জন্য বলছি যে এ রাজ্যে কোনোদিন শুনেছেন যে মুখ্য সচিব বা রাজ্য পুলিশের ডিজি কোনো মুসলিমকে করা হয়েছে? করা হয়নি।
অথচ অভিষেক ব্যানার্জি বলছেন যে তিনি ধর্ম নিয়ে রাজনীতি পছন্দ করেন না। তাহলে দীঘার মন্দিরটা হলো কি করে? তাহলে নিউ টাউনে দুর্গা মন্দিরটা হলো কি করে? তাহলে ইমাম ভাতা কি করে দেওয়া হয়? তাহলে কি করে মমতা ব্যানার্জি দার্জিলিং এ গিয়ে বলেন সেখানে মহাকালের মন্দির এমন ভাবে করে দেবেন, সবচেয়ে উঁচু করে দেবেন? অতএব কথার মধ্যে বিস্তর অসঙ্গতি এবং পুরোপুরি কি বলবো অসংলগ্ন কথা। অনেকে বলছেন যে পাগল হয়ে গেছে, মানে অর্ধ উন্মাদ হয়ে গেছে, অশিক্ষিতের মতো কথা বলছে, মূর্খের মতো কথা বলছে। এটা তো কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেছেন। আর ভয়ে আছেন, চাপে আছেন, জেলে যাওয়ার ভয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী তিনি বলেছেন। একটুখানি আপনাদেরকে শুনিয়ে দিই অভিষেক ব্যানার্জি ঠিক কি বলেছিলেন, সুকান্ত মজুমদার কি বলেছেন, শুভেন্দু অধিকারী কি বলেছেন, খুব ছোট্ট করে কয়েক সেকেন্ড করে একটু শুনে নিন। যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে গণেশ বাবু, দেশ ছেড়ে পালাবেন না। বিজেপি থাকবে না, দেশের সংবিধানটা থাকবে। অমিত শাহ থাকবে না, দেশের সংবিধানটা থাকবে। যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো। বলছিল না কদিন আগে এসআইআর করতে দেব না, ঘেরাও হো যায়গা, আন্দোলন হো যায়গা। পিসি এবং ভাইপো দুটোই বলছিল, বড়টা ছোটটা দুটো আছে। গতকাল যেভাবে এসআইআরও হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নামও বাদ যাবে। আপনারা বিএলওদের যত প্রভাবিত করুন, আমরাও আছি। বুঝেছে যন্ত্রণায় আছে, রাতে ঘুমাতে পারছে না, ক্ষমতা হারানোর ভয়ে আছে। পিসি বাটি নিয়ে বসবে কালীঘাটে আর ভাইপো জেলে যাবে, সেই আতঙ্কে যন্ত্রণাতে এসব কথা বলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি বলতে বাধ্য হচ্ছি, মূর্খের মতো কথা বলছে। শুনলেন, আশা করি আপনারা বুঝে গেলেন যে শরীরী ভাষায় কতটা পরিবর্তন এসছে তৃণমূলের নেতা নেত্রীদের মধ্যে। কেন এসছে মোটামুটি সেটাও বুঝে গেছেন। নিশ্চয়ই তারা ভয় পেয়েছেন। তারা ভয় মানে কি? ক্ষমতা হারানোর ভয়। এই যে সংখ্যালঘু মুসলিম যারা, রোহিঙ্গা মুসলিম যারা অনুপ্রবেশকারীরা, তাদের নাম তো ডিটেক্ট হবে, ডিলিট হবে, এবং এই যে বিপুল সংখ্যক ভোটার তারা ভোট দিতে না পারলে তৃণমূল কংগ্রেসের পরাজয় হবে, সেই পরাজয়ের আশঙ্কা থেকেই এই সমস্ত ভুলভাল বকতে শুরু করেছে তৃণমূলের নেতা এবং নেত্রীরা। আশা করি এই এপিসোড আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এর পাশাপাশি যারা এখনো নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। পরের এপিসোডে দেখা হওয়ার আগে পর্যন্ত সবাইকে জয় হিন্দ, বন্দে মাতরম।